তুই না থাকলে জানি না কোথায় যেতাম আমি। এভাবে বলিস না তিয়াসা, তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। তোর পাশে দাঁড়াতে পেরে নিজেরই ভালো লাগছে রে। এখন একটা জবের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি। তোর অভিজ্ঞতা আছে, পেয়ে যাবি, প্রবলেম হবে না, আর যতদিন না পাচ্ছিস আমি তো আছি। তিয়াসা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো তোরার দিকে। তোরা তিয়াসার বেস্ট ফ্রেন্ড। সেদিন রাতে মুগ্ধর অপমান সহ্য করতে না পেরে তোরাকেই কল দিয়েছিল তিয়াসা। একটা থাকার ব্যবস্থা করে দিতে বলেছিল। তোরা মেয়েটা অনেকটা ছেলেদের স্বভাবের। নিজের ইচ্ছেমতো চলতে পছন্দ করে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা, আড্ডা দেওয়া, মারামারি করা এসবই পছন্দ তার। এজন্য তার মেয়ে বন্ধু নেই খুব একটা। তোরা তিয়াসাকে একদিন বাঁচিয়েছিল বখাটেদের থেকে। তারপর থেকেই তিয়াসার সাথে তোরার বন্ধুত্ব। পড়াশোনায় ফাঁকিবাজ হওয়ায় অনার্স শেষ করে উঠতে পারেনি এখনো। হোস্টেলে থাকা তার জন্য সম্ভব না, তাই একটা ফ্ল্যাটে থাকে একাই। তিয়াসাকে নিয়ে সেখানেই যাচ্ছে। তোরা হঠাৎ বলল, আমরা আগামীকাল সাজেক যাচ্ছি ট্যুরে, 5 দিনের ট্যুর। তিয়াসা বলল, আমি কোথাও যাব না রে। তোর কাছে জানতে চাইনি যাবি কিনা। আমি তোর জন্য টাকা দিয়ে দিয়েছি, এখন আর ফেরত নেওয়া যাবে না। আর আমি চলে গেলে একা থাকবি কি করে? তাই কোনো কথা হবে না, তুইও যাচ্ছিস, তোর মনটাও একটু ভালো হবে। আমি দুজনের জন্য মার্কেটও করে ফেলেছি। তিয়াসা আর কিছু বলল না, চুপ করে তোরার কথা শুনল। তোরা একবার যেহেতু বলেছে, এখন আর 1000 বার না করলেও কাজ হবে না। একটু আগে তোরাই তাকে নিয়ে এসেছে মুগ্ধর বাড়ির সামনে থেকে। তিয়াসা নিজের জিনিসপত্র আগেই তোরার কাছে পাঠিয়ে দিয়েছিল। এখন তোরার বাইকের পেছনে বসে আছে তিয়াসা। মেয়েটা ভালো বাইক চালাতে পারে। মাঝে মাঝে শুধু বাইক নিয়েও ট্যুরে চলে যায়। তিয়াসা ভেবে পায় না একটা মেয়ের এত সাহস হয় কি করে। তিয়াসা হঠাৎ খেয়াল করল তোরা বাসার রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে। কি রে, এদিকে কোথায় যাচ্ছিস? তোরা বলল, বাসায় রান্না করিনি কিছু, আর তুইও কিছু খাওয়ার অফার করলি না। যতই হোক পার্টি ছিল মুগ্ধ ভাইয়ের বাড়িতে। এখন দিকে একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে যাব ডিনার করতে। তিয়াসা কিছু না বলে চুপ করে গেল। মুগ্ধর কথা খুব মনে পড়ছে। হয়তো ঘন্টা খানিক হবে তাকে দেখেছিল, কিন্তু এখন মনে হচ্ছে কতদিন হয়ে গেছে দেখে না। সারা জীবন না থেকে কিভাবে কাটাবে সেটা ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠছে। তিয়াসা আনমনে বলল, একই শহরে থেকে পারব তো নিজেকে তার থেকে দূরে রাখতে? নিজেকে করা এ প্রশ্নের উত্তর জানা নেই তিয়াসার। তোরা আর তিয়াসা ডিনার করে বাসায় চলে গেল। যদিও তিয়াসার গলা দিয়ে খাবার নামেনি। তোরা সেটা খেয়াল করেও বেশি কিছু বলেনি। বাসায় এসে তোরা তিয়াসাকে ওর রুম দেখিয়ে দিল। ফ্ল্যাটে 2টো বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম, একটা ড্রয়িং রুম, একটা কিচেন আর একটা ছোট রুম আছে, সেটা তোরা স্টোর রুম হিসাবে ব্যবহার করে। তিয়াসা আগেও এখানে এসেছে, তাই তাকে দেখানো রুমে চলে গেল। জামাকাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢোকে গেল আর শাওয়ার নিতে লাগল। পানির সাথে চোখের নোনা জল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কান্নার কোনো শব্দ হচ্ছে না, তবে চোখের ঝর্ণা বয়ে চলেছে অবিরাম। কান্না ভেজা গলায় বলল, এবার আপনি খুশি তো মুগ্ধ? একই শহরে থেকেও আজ আমি আপনার থেকে অনেক দূরে। আর কখনো আপনার সামনে যাব না। 5 ভালোবাসা উপলব্ধি করার জন্য হলেও দূরত্ব প্রয়োজন। এই দেখো না, তুমি যখন আমার পাশে ছিলে বুঝতেই পারিনি এতটা ভালোবাসি তোমাকে। আজ মাত্র 2 দিন হলো তুমি আমার কাছে নেই, কিন্তু মনে হচ্ছে যেন কত যুগ পেরিয়ে গেছে তোমাকে দেখি না।
তিয়াসার ছবির দিকে তাকিয়ে কথাগুলো বলছে মুগ্ধ। মেয়েটা কখনো জানতেই পারল না অপর পাশের মানুষটাও তাকে এতটা ভালোবাসে। সেই রাতে শুদ্ধ মুগ্ধকে নিয়ে শহরের প্রতিটা অলিগলি খুঁজেও তিয়াসার খোঁজ পায়নি। শহর থেকে বাইরে যাওয়ার বাস, ট্রেন, লঞ্চ এমনকি এয়ারপোর্টেও খোঁজ নিয়েছে, কোথাও পায়নি তাকে। মুগ্ধ ভেঙে পড়েছে একদম। আনোয়ারা বেগমের আদেশে মুগ্ধ তিয়াসাকে একটা ফোন কিনে দিয়েছিল, সেটাও রেখে গেছে, তাই ফোনেও যোগাযোগ করার চেষ্টা করতে পারেনি। শুদ্ধ নিজের ভাইয়ের দিকে তাকিয়ে হাল ছাড়েনি। মুগ্ধ যেমন হাসিখুশি তেমনই ইমোশনাল, একটুতেই অনেক ভেঙে পড়ে। শুদ্ধ সব দিক সামলানোর চেষ্টা করে যাচ্ছে। উৎসাহ শুদ্ধের এমন দায়িত্বশীলতা দেখে বারবার তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। শুদ্ধর কথায় তামান্না আর উৎসাহ হোস্টেলে যায়নি। বাড়ির অবস্থা ভালো নয়, তাই ওরাও থেকে গেছে। শুদ্ধ নক না করেই মুগ্ধর রুমে ঢুকে পড়ল। মুগ্ধকে দেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খাবি চল। খিদে নেই। মা বলল, দুপুরেও কিছু খাসনি, অফিসেও যাচ্ছিস না দুদিন ধরে, ভালো লাগছে না কিছু। আমি তো বলেছি তিয়াসাকে খোঁজে দিব, আমাকে একটু সময় দে। দুদিন কেটে গেছে, এখনো কিছুই জানতে পারিসনি তুই। নিজের ইচ্ছেতে যে হারিয়ে যায় তাকে খোঁজ পাওয়া সহজ নয় মুগ্ধ। তবু আমি যখন কথা দিয়েছি সেই কথা আমি যেভাবেই হোক রাখব। মুগ্ধ কিছু না বলে শান্ত দৃষ্টিতে তাকালো শুদ্ধর দিকে। মুগ্ধ ঠিক যতটা ইমোশনাল, শুদ্ধ ঠিক ততটাই শক্ত মনের মানুষ। সে একা হাতে পরিবারটা সামলে রেখেছে এই অবস্থায়। মিশু আর আনোয়ারা বেগম তিয়াসাকে বড্ড ভালোবেসে ফেলেছিল, তাই তারাও ভেঙে পড়েছে, আনোয়ারা বেগম একটু বেশি। ছেলেমেয়ে সারাদিন ব্যস্ত থাকে, বৌমাকে পেয়ে তার একাকিত্ব দূর হয়েছিল। বড্ড নির্ভরশীল হয়ে পড়েছিল মেয়েটার উপর। তার কখন কি চাই সেটা না বলতেই বুঝে যেত মেয়েটা। আনোয়ারা বেগম গম্ভীর মুখে বসে আছে ডিনার টেবিলে। শুদ্ধ এক প্রকার জোর করেই মুগ্ধকে সাথে নিয়ে এলো। কাজের লোকের রান্না খেতে পছন্দ করে না এ পরিবারের কেউ, তাই আজকের রান্না উৎসাহ করেছে। উৎসাহ আর তামান্না মিলে খাবার সাজিয়ে নিচ্ছিল, তখনই শুদ্ধ মুগ্ধকে নিয়ে টেবিলে এলো। উৎসাহ বেশ অবাক হল, কারণ দুপুরে সবাই অনেক চেষ্টা করেও মুগ্ধকে খাওয়াতে পারেনি। দুই ভাইয়ের ভালোবাসা দেখে আবারও মুগ্ধ হল উৎসাহ। এমন একটা পরিবারের স্বপ্ন দেখত সবসময়, কিন্তু তার ভাগ্যে সেটা মেলেনি। আনমনে খাবার মুখে দিয়ে হঠাৎ আনোয়ারা বেগম বলে উঠল, বৌমা তুমি জানো না আমি বেশি মশলার খাবার খাই না। সবাই কেবল খাওয়া শুরু করেছিল, আনোয়ারা বেগমের কথায় সবাই থম মেরে গেল। এদিকে উৎসাহ অস্বস্তিতে পড়ে গেল। আমতা আমতা করে বলল, আসলে আন্টি আমি জানতাম না আপনার কি পছন্দ। আনোয়ারা বেগমের হুঁশ ফিরল এবার। টলমলে চোখে তাকালো উৎসার দিকে। ভেজা গলায় বলল, মেয়েটা যদি চলেই যাবে তবে এত বদভ্যাস কেন বানিয়ে দিয়ে গেল, এত মায় কেন জড়িয়ে দিয়ে গেল? মুগ্ধ মাথা নিচু করে বলল, সব আমার জন্য হয়েছে মা, সব কিছুর জন্য আমি দায়ী। বুঝতে পারিনি এভাবে চলে যাবে। আনোয়ারা বেগম তাকালেন ছেলের দিকে। দুদিনে কি হাল হয়েছে চেহারার। তুই কি সত্যি ভালোবাসতি না তিয়াসাকে? বাসতাম। আনোয়ারা বেগম এবার অবাক হয়ে বলল, তাহলে এসবের মানে কি? বেকনিতে রেলিংয়ের উপর হাত রেখে শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে শুদ্ধ। মনটা একদমই ভালো নেই তার, সবকিছু তিক্ত লাগছে। এত কিছু করেও তিয়াসার কোনো খোঁজ পাচ্ছে না। কফি চলবে? কারো আওয়াজে পাশে তাকালো শুদ্ধ। উৎসাহ এক মগ কফি এগিয়ে দিয়েছে তার দিকে। শুদ্ধ মুচকি হেসে কফির মগটা হাতে নিল। ধন্যবাদ। উৎসাহ বলল, আপনি হাসতেও পারেন?
আমি হাসতে পারি না, এটা কেন মনে হলো তোমার? হাসতে দেখি না তো আপনাকে, তাই। হাসতে কোনো কারণের প্রয়োজন হয়, অকারণে হাসা পাগলের লক্ষণ। উৎসা মুচকি হাসল, তবে কিছু বলল না। শুদ্ধ চুপচাপ কফির মগে চুমুক দিল। উৎসা হঠাৎ বলল, টেনশনে আছেন? শুদ্ধ কিছু না বলে জোরপূর্বক একটু হাসল। শুদ্ধ মন খুলে কথা বলতে পারে না। নিজের ভেতরের আনন্দ বা কষ্ট নিজের মধ্যেই রাখে। উৎসা আবার বলল, টেনশন করবেন না, ভাবির খোঁজ পাওয়া যাবে। শুদ্ধ দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, মুগ্ধ আর মিশু দুজনকে আমি অসম্ভব ভালোবাসি। তবে কখনো সেটা প্রকাশ করিনি। মুগ্ধ এই প্রথম আমার কাছে কিছু চেয়েছে আর সেটা আমি দিতে পারছি না। এই প্রথম নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। উৎসা মুচকি হেসে বলল, পৃথিবীর প্রত্যেকটা ঘটনার একটা ভালো আর একটা খারাপ দিক থাকে। কোনো ঘটনায় হয়তো আপনার ক্ষতি হয়েছে, আবার দেখা গেল সেই একই ঘটনায় অন্য কারো উপকার হয়েছে। তবে হয়তো সেটা আপনি কোনোদিন জানতেও পারলেন না। তিয়াসা ভাবির সাথে মুগ্ধ ভাইয়ার এই দূরত্বটা হওয়া প্রয়োজন ছিল। দুজন দুজনকে ছাড়া অচল, সেটা সহজে উপলব্ধি করতে পারবে এই দূরত্বে। শুদ্ধ অবাক হয়ে তাকালো উৎসার দিকে আর বলল, বয়সের তুলনায় তুমি একটু বেশি ম্যাচিউরড। এতটা গভীরভাবে আমি চিন্তা করে দেখিনি। তোমার বয়সের মেয়েরা বাস্তবতার চাইতে আবেগে সবকিছুর বিচার করে বেশি। উৎসা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আহ্লাদে নয়, বাস্তবতার সাথে যুদ্ধ করে বড় হয়েছি। তাই সবকিছু আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে বিচার করি। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, মানে? উৎসা রহস্যময় হেসে বলল, শুভরাত্রি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। ডক্টর মানুষ হয়ে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেই আপনার। শুদ্ধর উত্তরের অপেক্ষা না করে রুমে চলে গেল উৎসা। শুদ্ধ তখনও তাকিয়ে আছে উৎসার যাওয়ার পানে। শুদ্ধ অবাক হচ্ছে মেয়েটার আচরণে। একই বয়সের তামান্না যেখানে এখনো এতটা ছেলে মানুষ, সেখানে এই মেয়েটার মধ্যে একদমই বাচ্চামো নেই। প্রতিটা কথায় আছে গভীরতা। উৎসা হঠাৎ ফিরে এসে বলল, আমাকে এত ভদ্র মনে করার কারণ নেই। আমি সময়ের সাথে নিজেকে খুব সুন্দর করে মানিয়ে নিতে পারি। এখানে নতুন, তাই ভদ্র থাকছি। শুদ্ধ হতভম্ব উৎসার কথায়। এখনই সে নিজে নিজে ভাবছিল মেয়েটার মধ্যে বাচ্চামি নেই, আর পরক্ষণেই তাকে ভুল প্রমাণিত করল। উৎসা যেভাবে এসেছিল সেভাবেই আবার রুমে চলে গেল। শুদ্ধ মুচকি হেসে বলল, মেয়েটা সত্যি রহস্যময়ী। পরক্ষণে নিজেকে শাসিয়ে বলল, শুদ্ধ তুমি কেন মেয়েটার প্রতি এত ইন্টারেস্ট দেখাচ্ছ? মেয়েটা বয়সের দিক থেকে তোমার অনেক ছোট, নিতান্তই বাচ্চা। শুদ্ধ উৎসাদের রুমের দিকে একবার তাকিয়ে নিজের রুমে চলো গেল। সত্যি অনেকটা রাত হয়ে গেছে, ঘুমানো প্রয়োজন এবার। 6 সকালে সবাই একসাথেই ব্রেকফাস্ট করল। শুদ্ধ মুগ্ধকেও নিজের সাথে নিয়ে এসেছিল, কিন্তু মুগ্ধ খাবার নাড়াচাড়া করা ছাড়াও মুখে দিয়েছে কবার সেটা বলা মুশকিল। শুদ্ধ হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। একটা সরকারি হসপিটালের ডক্টর শুদ্ধ। জয়েন করেছে খুব বেশি দিন হয়নি, তবে নিজের কাজের প্রতি অত্যন্ত সিনসিয়ার। উৎসা আর তামান্না ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। আপাতত তারা এই বাসাতেই থাকবে ঠিক করেছে। একটা রিকশা ডেকে তাতে উঠে পড়ল। তামান্না আশপাশটা দেখছে আর চকলেট খাচ্ছে। এদিকে উৎসা ফেসবুকে নিউজফিডে ঘোরাঘুরি করছে। হঠাৎ কিছু চোখে পড়তেই উৎসা চেঁচিয়ে বলে উঠল, তাম্বু। উৎসা এমনভাবে চিৎকার করেছে ভয়ে তামান্নার হাতের চকলেট পড়ে গেছে, আর রিকশাওয়ালা মামাও রিকশা থামিয়ে তড়িঘড়ি করে নেমে পড়েছে। তামান্না রেগে উৎসার দিকে তাকিয়ে বলল,
এমন করে কেউ চিৎকার করে? এখনই ভয়ে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল আমার। কি হয়েছে তোর? রিকশাওয়ালা মামাও বলল, আমিও ভয় পাইয়া গেছি। কি হইল আফা? উৎসা ফোনের দিকে তাকিয়েই বলল, তিয়াসা ভাবি। তামান্না চোখ বড় বড় করে বলল, হোয়াট? কোথায় তিয়াসা ভাবি? তামান্না আশেপাশে তাকিয়ে কথাটা বললে উৎসা নিজের ফোনটা তামান্নার সামনে ধরে। ট্রাভেলার্স বিডি নামক একটা পেজ থেকে সাজেক ট্যুরের গ্রুপ ছবি পোস্ট করেছে মিনিট 10 আগে। সবার সাথে দাঁড়ানো তিয়াসাকে চিনতে অসুবিধা হল না তামান্নার। চোখ বড় বড় করে বলল, ও মাই গড, এটা তো সত্যি তিয়াসা ভাবি। কিন্তু ভাবি সাজেক গেল কিভাবে? এখনই মুগ্ধ ভাইয়াকে জানাতে হবে। উৎসা একটু চিন্তা করে বলল, মুগ্ধ ভাইয়াকে জানানো ঠিক হবে না। কোনো কিছু চিন্তা ভাবনা না করে হুট করে সাজেক রওনা হয়ে যাবে। কিন্তু মুগ্ধ ভাইয়ার শারীরিক বা মানসিক কন্ডিশন ঠিক নেই, রিস্কি হয়ে যাবে। তামান্না চিন্তা মগ্ন হয়ে বলল, তাহলে কি করব এখন? উৎসা বলল, তোর শুদ্ধ ভাইয়ার হসপিটাল চিনিস? তামান্না বলল, হ্যাঁ চিনি তো, কিন্তু হসপিটাল দিয়ে কি হবে? হসপিটাল দিয়ে কিছু হবে না, তবে ডক্টর আরফান সাদিক শুদ্ধকে দিয়ে অনেক কিছুই হবে। রিকশাওয়ালা মামাকে হসপিটালের ঠিকানা বল। তামান্না হসপিটালের ঠিকানা বললে রিকশাওয়ালা সেদিকে রওনা হল। বেশি সময় লাগল না হসপিটালে পৌঁছাতে। রিকশা ভাড়া মিটিয়ে ভেতরে চলে গেল দুজনেই। রিসিপশন থেকে শুদ্ধর কথা জানতে চাইলে রুম নাম্বার বলে দিল। হসপিটালের গন্ধ একদমই সহ্য হয় না উৎসার, কিন্তু বাধ্য হয়ে আসতে হল। উৎসা যথাসম্ভব এড়িয়ে চলে হসপিটাল। নিজের কোনো সমস্যা হলেও সহ্য হওয়া পর্যন্ত হসপিটালে যায় না। অদ্ভুত বিষয়, সে নিজে হসপিটাল পছন্দ করে না, আর যাকে পছন্দ হলো সে কিনা প্রয়োজনে 24 ঘন্টাও হসপিটালে কাটায়। চেম্বারের সামনে গিয়ে দেখল ভালোই রোগীর ভিড়। সরকারি হসপিটালে রোগীর সংখ্যা একটু বেশি হয়। যে ব্যক্তি সিরিয়াল নাম্বার ডাকছে তার কাছে গিয়ে তামান্না নিজের পরিচয় দিল। লোকটার সাথে সাথেই শুদ্ধকে কল দিয়ে জানালো তার বোন এসেছে দেখা করতে। শুদ্ধ একটু বেশি অবাক হল তামান্না আর উৎসার কথা শুনে। ভার্সিটি থাকার টাইমে হসপিটালে কি করছে ভেবে পায় না। শুদ্ধ পরের রোগী না পাঠিয়ে ওদের পাঠাতে বলে। লোকটা ওদের 2 মিনিট বসতে বলে। উৎসা আর তামান্না একপাশে গিয়ে বসে। উৎসা বলল, আমার গা গুলিয়ে আসছে ফিনাইলের গন্ধে। তামান্না বলল, তাহলে আসতে গেলি কেন? কেন আসলাম তুই বুঝতে পারছিস না? তামান্না কিছু না বলে চুপচাপ বসে রইল। মিনিট 5 হতেই ওদের ডাক পড়ল। দুজনে উঠে শুদ্ধের চেম্বারে চলে গেল। তামান্না ভেতরে গিয়ে আশপাশটা দেখে বলল, ভাইয়া তুমি এত ভালো ভালো প্রাইভেট হসপিটালের অফার ছেড়ে এই সরকারি হসপিটালের জব নিলে কোনো শখে? চেম্বারটা তো অনেক ছোট। শুদ্ধ বিরক্ত গলায় বলল, আমি টাকা ইনকাম করার জন্য ডক্টর হইনি, বরং মানুষের সেবা করার জন্য হয়েছি। এখন তোরা নিশ্চয়ই আমার চেম্বার পরিদর্শন করার জন্য এখানে আসিসনি। ভার্সিটি বাদ দিয়ে এখানে কেন এসেছিস? উৎসা বলল, তামান্না তুই বাজে কথা কম বল, আমি বুঝিয়ে বলছি সবটা। তামান্না মুখ গোমরা করে বলল, যা বল। শুদ্ধ উৎসার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আর উৎসা নিজের ফোন শুদ্ধের সামনে ধরল। স্ক্রিনে তাকিয়ে চোখ বড় বড় হয়ে গেল শুদ্ধর। চকিত গলায় বলল, তিয়াসা? উৎসা মুচকি হেসে বলল, হুম। শুদ্ধ ফোনটা নিয়ে একটু ঘেঁটে দেখতেই সবটা বুঝে গেল। পেজ থেকে নাম্বারটা নিজের ফোনে তুলে নিল। উৎসার দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সুরে বলল, ধন্যবাদ।
উত্তরে উৎসা মুচকি হাসল আর শুদ্ধ। তামান্না ভ্রু কুঁচকে তাকিয়ে আছে দুজনের দিকে। দুজনের দৃষ্টি কেমন গোলমেলে লাগছে তার কাছে। পরক্ষণেই নিজের ফালতু চিন্তা মনে করে মাথা থেকে ঝেড়ে ফেলল। কারণ দুজনকেই সে ভালো করে চিনে। দুজনেই নাম্বার 1 নিরামিষ, এই একটা দিকে তাদের অনেক মিল। শুদ্ধ একটু গলা পরিষ্কার করে বলল, মুগ্ধকে এখন কিছু জানানোর প্রয়োজন নেই। কোনো কিছু চিন্তা না করেই রওনা হয়ে যাবে। এটা কবে তোলা পিকচার আর এখনো ওরা সাজেকেই আছে নাকি সেখান থেকে মুভ করেছে সব জানতে হবে। আমি সব খবর নেওয়ার ব্যবস্থা করছি, এখনই বাসায় কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই। তামান্না আর উৎসা দুজনেই মাথা নাড়িয়ে সম্মতি জানাল। এখন তোমরা ভার্সিটি চলে যাও, আমি দেখছি ব্যাপারটা। তামান্না হুট করে বলল, ভাইয়া তুমি এত কৃপণ কেন? একটু চা কফিও অফার করলে না? শুদ্ধ মুচকি হেসে বলল, হসপিটালে খেতে পারবি? দেখে তো মনে হচ্ছে শ্বাস নিতেই কষ্ট হচ্ছে। শেষের কথাটা উৎসার দিকে তাকিয়ে বলল শুদ্ধ। উৎসা মাথা নিচু করে ফেলল শুদ্ধর কথা শুনে। এখন যা, আমি তোদের ট্রিট দিব রেস্টুরেন্টে। তামান্না খুশি হয়ে বলল, ওকে। তামান্না বেরিয়ে গেলে উৎসা শুদ্ধর দিকে তাকিয়ে মুচকি হেসে বেরিয়ে গেল। বিনিময়ে শুদ্ধ মুচকি হাসল। ওরা চলে যেতেই শুদ্ধ কাউকে কল করে সবটা বুঝিয়ে বলে আবার রোগী দেখতে লাগলো। 7 গোধূলির রাঙা আলোয় সেজেছে চারপাশ। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে মন্দ লাগছে না। তিয়াসা ভেবেছিল এতদূরে এসে মুগ্ধর স্মৃতি একটু ভুলে থাকতে পারবে। কিন্তু প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে এখন মুগ্ধর সাথে থাকলে সবটা হয়তো অন্যরকম হতো। এই তো এখন মনে হচ্ছে, এই গোধূলি লগ্নে মুগ্ধর কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখার অনুভূতিটা নিশ্চয়ই জীবনের শ্রেষ্ঠ একটা অনুভূতি হতো। গালে কারো হাতের স্পর্শ পেয়ে পাশ ফিরে তাকালো তিয়াসা। তোরা মোলায়েম গলায় বলল, যাকে ছেড়ে থাকতে পারবি না তার থেকে দূরে এলি কেন? তিয়াসা তোরার কাঁধে মাথা রেখে বলল, পৃথিবীর সবচেয়ে তিক্ত অনুভূতি, ভালোবাসার মানুষের অবহেলা। আমি দূরে থাকলে যদি সে ভালো থাকে তাহলে থাকুক না। আমি তাকে দোষী মনে করি না। বিনা অপরাধে এত কিছুর জন্য দায়ী হতে হলে আমিও হয়তো এমনই করতাম। তবে আমি তো তাকে ভালোবাসি, তাই সহ্য করতে খুব বেশি কষ্ট হতো। একটা গান শুনছিস তোরা? পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে। মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে। ভালোবাসে যে যাহাকে কষ্ট যেন দেয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পেয়ে কেহ কেঁদে ধুলায় মিশে। পাথরের আঘাত সয় বুকে, ফুলের আঘাত সয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। ভালোবাসলে স্বার্থ ভুলে ভালোবাসিও। ভালো যারে বাসিয়াস ভালোবেসেই যাইও। গানটুকু বিয়ে ডুকরে কেঁদে উঠল তিয়াসা। কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, আমি আপনাকে খুব ভালোবাসি মুগ্ধ, খুব ভালোবাসি। আপনাকে ছেড়ে থাকতে দম বন্ধ হয়ে আসছে আমার। এই বিশুদ্ধ বাতাস আমার কাছে বিষাক্ত মনে হচ্ছে, এক একটা শ্বাস নিতে খুব বেশি কষ্ট হচ্ছে। তিয়াসার কথাগুলো পাহাড়ে আঘাত করে প্রতিধ্বনিত হতে লাগল। তোরা তিয়াসাকে বুকে আগলে শান্ত করার চেষ্টা করতে লাগল। একটু দূরে দাঁড়িয়ে কেউ ক্যামেরা বন্দি করল তিয়াসার গান আর প্রত্যেকটা কথা।
সাইড থেকে করাই চেহারা স্পষ্ট নয়, তবে প্রতিটা শব্দ সুস্পষ্ট। একটু দূরে দাঁড়িয়ে কেউ ক্যামেরা বন্দি করল তিয়াসার গান আর প্রত্যেকটা কথা। সাইড থেকে করাই চেহারা স্পষ্ট নয়, তবে প্রতিটা শব্দ সুস্পষ্ট। আশপাশটা অন্ধকারে ছেয়ে যেতেই তোরা বলল, চল কটেজে ফিরতে হবে। কালকের দিনটাই তো আছি আমরা, তারপর চলে যাব। এখানে সে তোর মন ভালো হওয়ার বদলে আরো খারাপ হয়ে গেছে দেখছি। তিয়াসা কিছু বলল না আর তোরা ভুল কিছু বলেনি। এখানে এসে সত্যি তার মন আরো বিষিয়ে উঠেছে। তিয়াসার স্বপ্ন ছিল ভালোবাসার মানুষের সাথে সাজেক ভ্রমণ করার। সাজেক সে এসেছে ঠিকই, কিন্তু পাশে ভালোবাসার মানুষটা নেই। তোরা কারো সাথে বেড শেয়ার করতে পছন্দ করে না, তাই দুজনের জন্য আলাদা রুম নেওয়া হয়েছে। তোরা তিয়াসাকে তার রুমে এগিয়ে দিয়ে বলল, তুই ফ্রেশ হয়ে আয়, আমরা ডিনার করতে যাব পাশের একটা রেস্টুরেন্টে। তিয়াসা মাথা নাড়িয়ে সম্মতি দিলে তোরা চলে যায়। তিয়াসা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে নেয়। কালো রঙের থ্রিপিস পরে নিল, ফর্সা গায়ে যেটা বেশ মানিয়েছে। রুমে বসে নিজের ফোনে মুগ্ধর ছবি দেখতে লাগল। ফোনটা রেখে এলেও মেমোরি কার্ডটা নিয়ে এসেছিল, যেটাতে মুগ্ধর অসংখ্য ছবি আছে। তবে সবই মুগ্ধর অগোচরে তোলা, কেবল বিয়ের ছবি ছাড়া। তিয়াসার বাড়িতেই মুগ্ধ আর তিয়াসা ঘরোয়া বিয়ে দিয়েছিলেন আনোয়ারা বেগম। ছবিতে বাবা মাকে দেখে চোখ ভরে উঠল তিয়াসার। বিদায়ের সময় তিয়াসার বাবা বলেছিলেন, আজ থেকে এ বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। তারপর আর সে বাড়িতে পা রাখার সাহস হয়নি তার। বাবাকে সে বড্ড ভালোবাসে, তাই সে ভুল বুঝায় তিয়াসার মনে অভিমানের পাহাড় জমে আছে। সেও ঠিক করেছে যাবে না তার বাবার সামনে। তাকে না দেখে যদি বাবা মা থাকতে পারে, তাহলে সেও তাদের না দেখে থাকতে পারবে। রুমের দরজায় নক পড়তেই তিয়াসা ফোন রেখে চোখ মুছে নিল। উঠে দরজা খুলতেই তোরার হাসিমাখা মুখটা দেখতে পেল। তিয়াসা ভেবে পায় না এত কষ্ট বুকে চেপে মেয়েটা কিভাবে হাসি খুশি থাকে সব সময়। তার বুকেও তো কম কষ্ট জমে নেই। তিয়াসা ভাবনার মাঝেই তোরা বলে উঠল, তোকে দেখে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যেত এখনই। আরে ইয়ার, তোকে একদম পরীর মতো লাগছে। তিয়াসা জানে তোরা তার মন ভালো করার জন্য কথাটা বলেছে, তাই উত্তরে মুচকি হাসল তিয়াসা। তোরা বলল, চল চল এখন গিয়ে আশেপাশে একটু ঘোরাঘুরি করব, কেনাকাটা করব, তারপর ডিনার করে ফিরে আসব। গ্রুপের সবাই এখন নিজে নিজেই ঘুরছে। তিয়াসা মাথা নাড়িয়ে সম্মতি জানালে তোরা তার হাত ধরে সামনে আগাতে লাগল। বাইরে এসে জমকালো কৃত্রিম আলো চোখে পড়ল। বিভিন্ন জিনিসপত্রের দোকান চারপাশে। একটা বাঁশের টুপির দোকানে গিয়ে একটা টুপি নিয়ে তিয়াসার মাথায় পরিয়ে দিল। সেই লাগছে তো তোকে। তিয়াসা মলিন হেসে বলল, তুই নে, আমার লাগবে না। বেশি কথা বলিস না, দুজনে দুটো নিব। তিয়াসার কথায় পাত্তা না দিয়ে দুটো বাঁশের তৈরি টুপি কিনে দুজন মাথায় পরে নিল। আরও টুকিটাকি কিছু কিনতে কিনতে অনেক লেট হয়ে গেল। দুজন গিয়ে ডিনার করে নিল। তোরা বলল, এখনই রুমে যাবি? তাহলে আর কি করব? তোরা সামনের দিকে দেখিয়ে বলল, চল এই দিকে একটু হাঁটি। তিয়াসা তাকিয়ে দেখল ওই দিকটা অন্ধকার আর বেশ নির্জন। তিয়াসা বলল, নির্জন মনে হচ্ছে, কোনো বিপদ হতে পারে। তোরা নিজের শার্টের কলার উঁচিয়ে বলল, এই তোরা থাকতে তোর ভয় কিসের? চল তো, অন্ধকারে চাঁদের আলোয় হাঁটার মজাই আলাদা। যদিও এখন কুয়াশায় ঢেকে গেছে সব, তবু ভালো লাগবে হাঁটতে। একটু হাঁটাহাঁটি করে রুমে চলে গেল দুজনেই। ৮ কোথায় যাচ্ছি আমরা? মুগ্ধর কথা শুনে শুদ্ধ রহস্যময়ী হাসল।
তা দেখে মুগ্ধ ভ্রু কুঁচকে তাকালো শুদ্ধর দিকে। হাসছিস কেন? শুদ্ধ মুচকি হেসে বলল, জানিস তো মুগ্ধ, ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছে ছিল দুভাই একসাথে অনেক ঘোরাঘুরি করব, একরকম পোশাক পরব। এমন অনেক ইচ্ছে ছিল, কিন্তু পূরণ করতে পারিনি কারণ তুই সবসময় আমাকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করতি। সময়ের সাথে আমাদের মাঝের দূরত্ব কেবল বেড়েছে। আমি চেয়েও দূরত্বটা কমাতে পারিনি কারণ আমি পারতামই না নিজের খোলস থেকে বের হতে। মুগ্ধ অপরাধবোধ নিয়ে তাকালো শুদ্ধর দিকে। সত্যি তাদের মাঝের দূরত্ব সেই তৈরি করেছে। শুদ্ধ যত চাইত দূরত্ব কমাতে, সে ততই বাড়িয়ে দিত। শুদ্ধ মুচকি হেসে বলল, ছোটবেলায় ইচ্ছে পূরণ হয়নি তো কি হয়েছে, এখন করব। তোর জন্য সারপ্রাইজ আছে, আর চিন্তা করিস না, কথা যেহেতু দিয়েছি কথা রাখব ইনশাআল্লাহ। মুগ্ধ মুচকি হেসে সিটে মাথা এলিয়ে দিল। মুগ্ধ জানে না সে কোথায় যাচ্ছে, আর এই মুহূর্তে জানতে ইচ্ছেও করছে না। রুম বন্দি থেকে থেকে দম বন্ধ হয়ে আসছিল। মুক্ত বাতাসে শ্বাস নিয়ে ভালোই লাগছে। শুদ্ধ ড্রাইভ করতে করতে মুগ্ধর দিকে তাকালো। বাইরে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। উৎসার কথা ভেবে মুচকি হাসল শুদ্ধ, আজ মেয়েটার জন্য সব সম্ভব হয়েছে। শুদ্ধর মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলে গেল। ফোন বের করে তিয়াসার গানের শেষে বলা সেই কথাগুলো ছেড়ে দিল। তিয়াসার আওয়াজ কানে যেতেই ঘুম ভেঙে গেল মুগ্ধর। আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগল। শুদ্ধ কিছু না বুঝার ভান করে বলল, কি হয়েছে, এমন করছিস কেন? মুগ্ধ অস্থির গলায় বলল, মনে হলো তিয়াসার গলা শুনতে পেলাম। শুদ্ধ মজা করে বলল, তুই এত বউ পাগল হবি আমি কোনোদিন ভাবিনি। মুগ্ধ কটমট করে তাকালো শুদ্ধর দিকে, আর তাতে শুদ্ধ আবারও রহস্যময় মুচকি হাসল। অনেকটা রাস্তা, তুই ঘুমিয়ে গেলে আমার বোরিং লাগবে। মাঝে মাঝে তুই ড্রাইভ করবি, আবার আমি করব। কোথায় যাচ্ছি সেটাই তো জানি না, ড্রাইভ করব কি করে? আমি রাস্তা বলে দিব, নো প্রবলেম। সারারাত দুজনে চেঞ্জ করে করে ড্রাইভ করল আর গল্প করে কাটিয়ে দিল। দুভাইয়ের মাঝে যে এত বছরের দূরত্ব, এক রাতেই অনেকটা কমে গেল। শুদ্ধ মনে মনে কৃতজ্ঞতা জানালো উৎসাকে। গন্তব্যে পৌঁছল তখন সকাল 7টা বাজে। শুদ্ধ তাকিয়ে দেখল মুগ্ধ ঘুমিয়ে আছে, ডেকে তুলল তাকে। মুগ্ধ চোখ মুখ কুঁচকে আশেপাশে তাকিয়ে বুঝার চেষ্টা করল কোথায় আছে তারা। সেনাবাহিনী রিসোর্ট দেখে মুগ্ধর বুঝতে অসুবিধা হল না তারা সাজেক এসেছে। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, সাজেক? শুদ্ধ মুচকি হেসে বলল, হুম। এখন চল, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিব আর বিকেলে বের হব ঘুরতে। মুগ্ধ কিছু না বলে গাড়ি থেকে নেমে পড়ল আর বলল, এভাবে নিয়ে এলি, আমি তো কিছুই আনিনি সাথে। শুদ্ধ গাড়ির ডিকি থেকে মুগ্ধর লাগেজ বের করে দিয়ে বলল, মিশু সব গুছিয়ে দিয়েছে এটাতে। তুই এগুলো নিয়ে ভেতরে যা, আমি গাড়ি পার্ক করে আসছি। রিসিপশনে নাম বললেই রুমের চাবি দিয়ে দিবে। মুগ্ধ লাগেজ নিয়ে ভেতরে চলে গেলে শুদ্ধ গাড়ি পার্ক করে এলো। দুজনেই নিজেদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আবার রুমে চলে গেল। সারাদিন ঘুমিয়ে বিকেলে বের হবে ঘুরতে। সাজেক ঘোরার আসল মজাই হলো বিকেলের পর থেকে আর সকালে নয়। তিয়াসা তোরাকে বলল, আজ আমাদের যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। তিয়াসা অবাক হয়ে বলল, কেন? এখানে আদিবাসীদের কি যেন একটা উৎসব আছে আজ, সবাই দেখে যাবে ঠিক করেছে। আগামীকাল সকালে ব্রেকফাস্ট করে যাওয়ার জন্য রওনা হবে। এখন চল ব্রেকফাস্ট করতে যাব। বিকেল থেকেই উৎসব শুরু হবে। তিয়াসা কিছু বলল না আর। দুজনেই ব্রেকফাস্ট করে নিল একসাথে।
মোট 20 জন এসেছে গ্রুপে। 10 জন মেয়ে আর 10 জন ছেলে। প্রথম 3 দিন একসাথে ঘুরেছে আর পরের 2 দিন আলাদা। এখানকার দর্শনীয় স্থান মোটামুটি সবগুলোই দেখা হয়ে গেছে। আজ শুধু উৎসব দেখবে সকলে আর সাজবেও আদিবাসীদের সাজে। বিকেলের দিকে ঘুম ভাঙে শুদ্ধর। উঠে ফ্রেশ হয়ে নেয় ওয়াশরুম থেকে। টাওয়েল হাতে মাথা মুছতে মুছতে রুমে এসে ফোন হাতে নিয়ে চোখ কপালে। অনেকবার কল এসেছে মা আর মিশুর নাম্বার থেকে। শুদ্ধ টাওয়েল বেডে রেখে মায়ের নাম্বারে কল দিল, কিন্তু সেটা রিসিভ হলো না। পরে মিশুর নাম্বারে কল দিলে কয়েকবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ করল। হ্যালো। গলাটা মিশুর মনে না হওয়ায় শুদ্ধ বলল, উৎসা। উৎসা নিচু গলায় বলল, জি আমি। আসলে মিশু একটু ওয়াশরুমে গেছে আর আপনার কল দেখে আমিই রিসিভ করলাম। আন্টি আর মিশু অনেক টেনশনে ছিল আপনাদের খবর না পাওয়ায়। শুদ্ধ হুট করে বলে উঠল, আর তুমি? শুদ্ধর কথা শুনে স্তব্ধ হয়ে গেল উৎসা। কথাটা বলে শুদ্ধ নিজেও হতবিহ্বল হয়ে গেল। এমন একটা কথা হঠাৎ সে কেন বলল সে নিজেও বুঝতে পারছে না। উৎসা মিস করছিল শুদ্ধকে, কিন্তু সেটা আর মুখে বলা হলো না। কিছুটা সময় চুপ থেকে বলল, আসলে মুগ্ধ ভাইয়ার ফোন বন্ধ বলছে আর আপনি কল রিসিভ করছিলেন না দেখে সবাই টেনশনে পড়ে গিয়েছিল। শুদ্ধ বলল, আসলে এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই হয়তো মুগ্ধর ফোন বন্ধ বলছে আর আমি সারারাত ড্রাইভ করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ব্রেকফাস্ট করে এসে ঘুমিয়ে পড়েছিলাম, কেবল উঠলাম। উৎসা ছোট করে বলল, ওহ, মাকে চিন্তা করতে মানা করে দিও, আমরা ঠিক আছি। ভাবির সাথে মুগ্ধ ভাইয়ার দেখা হয়েছে? হয়নি, তবে বিকেলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর কিছুটা সময় দুজনেই চুপ রইল। শুদ্ধ হঠাৎ বলল, ধন্যবাদ। উৎসা বলল, কেন? শুদ্ধ বলল, কিছু কেনর উত্তর বড্ড কঠিন। আবার কিছুটা সময় কোনো সারা শব্দ হল না। নীরবতা ভেঙে উৎসা বলল, ঠিক আছে, সাবধানে থাকবেন। শুদ্ধ মুচকি হেসে বলল, হুম, আর তুমি আমার মায়ের একটু খেয়াল রেখো। উৎসা ছোট করে বলল, হুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শুদ্ধ ফোন কেটে স্ক্রিনের দিকে তাকিয়ে মুচকি হাসল আর মনে মনে বলল, তোমার জন্য আমি আমার ভাইকে ফিরে পেয়েছি। ভাইকে দেওয়া কথা রাখতে পেরেছি। এত বছর যে ভাইয়ের সাথে এত দূরত্ব ছিল সেটা মিটিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি আমি। হাজারবার তোমাকে ধন্যবাদ দিলেও কম হবে। এদিকে উৎসা ফোনটা বুকে আঁকড়ে ধরে মুচকি হাসছে আর মিশু ওয়াশরুম থেকে বের হয়ে উৎসাকে হাসতে দেখে ভ্রু কুঁচকে তাকাল। হাসছ কেন আপু? উৎসা থতমত খেয়ে বলল, কই না তো। মিশু উৎসার হাতে ফোন খেয়াল করে বলল, কেউ ফোন করেছিল? উৎসা শুদ্ধর ফোনের কথা জানালো আর চিন্তা করতে মানা করল। মিশুকে আনোয়ারা বেগম নিচে ডাকছে সেটা জানিয়ে রুম থেকে চলে গেল ফোনটা মিশুর হাতে দিয়ে। তবে ঠোঁটের কোণে রয়ে গেল মুচকি হাসি। বিকেলে রেডি হয়ে দুভাই বের হলো আশপাশটা ঘুরে দেখতে। কেউ কিছু বলছে না, শুধু চুপচাপ হাঁটছে। হঠাৎ শুদ্ধ বলে উঠল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মুগ্ধ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো শুদ্ধর দিকে, কি সারপ্রাইজ? শুদ্ধ মুচকি হেসে বলল, সোজা সামনে তাকা। মুগ্ধ ভ্রু কুঁচকে সামনে তাকিয়ে থমকে গেল। স্তব্ধ হয়ে কিছুটা সময় সামনে তাকিয়ে থেকে শুদ্ধর দিকে তাকাল। অবিশ্বাস্য গলায় বলল, তিয়াসা। শুদ্ধ মুচকি হেসে কেবল মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ, আর মুখে বলল, আমি আমার কথা রেখেছি। সবাই আদিবাসীদের পোশাকে নিজেকে সজ্জিত করলেও সাদা রঙের একটা থ্রিপিস পরে এক কোণে দাঁড়িয়ে আছে তিয়াসা। মুগ্ধ তাকে যেদিন প্রথম দেখেছিল ঠিক সেদিনের মতো।
সবাই আনন্দ করলেও তাকে অন্যমনস্ক লাগল। কিছুই ভালো লাগছে না তার। সকাল থেকে মনটা বড্ড অস্থির লাগছে অকারণে। শুদ্ধ বলল, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? মুগ্ধ কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরল শুদ্ধকে। মুখে কোনো কথা নেই, তবে চোখে নোনা জলের অস্তিত্ব ঠিকই আছে। শুদ্ধ প্রথমে খানিকটা অপ্রস্তুত হয়ে গেলেও পরক্ষণে নিজেও জড়িয়ে ধরল মুগ্ধ। মুগ্ধ ধরা গলায় বলল, থ্যাংক ইউ ভাই। শুদ্ধ কিছু বলল না, তার চোখেও আজ পানি দেখা দিচ্ছে। শেষ কবে মুগ্ধ তাকে ভালোবেসে জড়িয়ে ধরেছিল, ভাই বলে ডেকেছিল মনে পড়ে না। খানিক বাদে মুগ্ধ ছেড়ে দিল শুদ্ধকে আর মুখোমুখি দাঁড়াল। শুদ্ধ ইশারায় যেতে বলল তিয়াসার কাছে। মুগ্ধ মুচকি হেসে চোখের পানি মুছে এগিয়ে গেল তিয়াসার দিকে। শুদ্ধ সেদিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিয়ে অন্যদিকে চলে গেল। আজকে একটু ঘোরাঘুরি করে আগামীকাল সকালেই চলে যাবে সে। মাত্র দুদিনের ছুটি নিয়ে এসেছে সে। মুগ্ধ ধীর পায়ে গিয়ে তিয়াসার পেছনে দাঁড়াল। তিয়াসা অন্যমনস্ক থাকায় টেরি পায়নি। মুগ্ধ তিয়াসার কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে বিরহের আগুনে পুড়িয়ে তুমি এখানে এসে মজা করছ? তিয়াসা চমকে পেছনে ফিরে তাকিয়ে ঝোঁক সামলাতে না পেরে পড়ে যেতে নেয়। মুগ্ধ দ্রুত কোমর জড়িয়ে ধরে তিয়াসার। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুটা সময়ে। তিয়াসা এখনো বিশ্বাস করতে পারছে না মুগ্ধ তার এত কাছে দাঁড়িয়ে আছে। 10 শুদ্ধ নিজের বন্ধুর কাছে গিয়ে কাঁধে হাত রাখল। তুরাগ পেছনে ফিরে শুদ্ধকে দেখে জড়িয়ে ধরল। শুদ্ধ মুচকি হেসে জড়িয়ে ধরল। তুরাগ উৎসাহিত গলায় বলল, কেমন আছিস তুই? শুদ্ধ মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তুই কেমন আছিস সেটা বল। তুরাগও হাসি মুখে বলল, আমিও ভালোই আছি, আলহামদুলিল্লাহ। শুদ্ধ তুরাগকে ছেড়ে মুখোমুখি দাঁড়িয়ে বলল, তোর এই ঘোরাঘুরির অভ্যাস আর গেল না রে, এখন একদম পেজ খুলে নিয়েছিস দেখছি। সারা বছর কি এই করিস নাকি? তুরাগ মুচকি হেসে বলল, একটা জব করি। ছুটি পেলেই এমন ট্যুরের প্ল্যান করে ফেলি। মা মারা যাওয়ার পর ছুটিতে বাড়ি যাওয়ার ইচ্ছেটা আর হয় না। তুরাগের মা মারা গেছে বছর 4 আগে। বাবা আরও অনেক আগেই মারা গেছে। বাড়িতে বড় ভাইয়ের পরিবার থাকলেও বাড়িতে যাওয়ার ইচ্ছে আর হয় না। তাই ছুটির দিনগুলো এমন ঘোরাঘুরি করেই কাটিয়ে দেয়। তুরাগ শুদ্ধর কাঁধে থাপ্পড় দিয়ে বলল, আমি না থাকলে আজ তোকে হেল্প করত কে বলতো? শুদ্ধ ঠোঁটের কোণে হাসিটা প্রসারিত করে বলল, অসংখ্য ধন্যবাদ ইয়ার। তুরাগ শুদ্ধর স্কুল লাইফের ফ্রেন্ড। জেদের বসে মুগ্ধ আর শুদ্ধ সবসময় আলাদা স্কুল কলেজেই পড়াশোনা করেছে, তাই একে অপরের বন্ধুদের চেনে না। তিয়াসা যে গ্রুপের সাথে ট্যুরে এসেছে সেই গ্রুপের অ্যাডমিন তুরাগ। সব ব্যবস্থা সেই করে থাকে। সেদিন ছবিতে তুরাগকেও দেখতে পায় শুদ্ধ। তিয়াসার সব খবর তুরাগের কাছেই পায় আর ভিডিওটা তুরাগই করেছিল আর শুদ্ধকে পাঠিয়েছিল। তুরাগ বলল, তোর ভাইয়ের বউ পেয়েছিস? শুদ্ধ মুচকি হেসে বলল, হ্যাঁ পেয়েছি। মেয়েটাকে প্রথম থেকেই আমার কেমন অন্যরকম লেগেছে। সাজেকের মতো জায়গায় এসেছে, একবার মন থেকে হাসতে দেখিনি। কেমন মনমরা থাকতো সবসময়, আর গত সন্ধ্যায় সবকিছু ক্লিয়ার হয়ে যায়। তুই ছিলি বলে কাজটা সহজ হয়ে গেছে আমার জন্য। তুরাগ হাসি মুখে বলল, ফর্মালিটি ছাড় এবার। শুদ্ধ বলল, আচ্ছা তোর কথা বল তাহলে। বিয়ে কবে করছিস? বয়স তো কম হলো না। তুরাগ হতাশ গলায় বলল, বিয়ে তো যে কোনো সময় করতে রাজি আছি আমি, কিন্তু যাকে করতে চাই সে তো ফিরেও তাকায় না। শুদ্ধ অবাক হয়ে বলল, মানে?
তুরাগ তোরাকে দেখিয়ে বলল, মেয়েটাকে প্রথম দেখেছিলাম 2 বছর আগে। আমাদের সাথেই ট্যুরে এসেছিল। 1 বছর নীরবে ভালোবেসে গেলেও একদিন মনের কথা বলে দিয়েছিলাম, কিন্তু সেটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তারপর থেকে ও আমাকে এড়িয়ে চলে। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, তোর মতো ছেলেকে রিজেক্ট করেছে? কারণ জানতে চাসনি? তুরাগ দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, চেয়েছিলাম আর বলেছেও। সে আমার যোগ্য নয়, সেটাই আমাকে রিজেক্ট করার কারণ। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, মানে কি এসবের? তোরা একজন ধর্ষিতা। শুদ্ধ চকিত গলায় বলল, হোয়াট? তুরাগ দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, 4 বছর আগে ধর্ষণের শিকার হয়েছে মেয়েটা, ভালোবাসে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। পরিবার ওকে কাছে টেনে না নিয়ে দূরে ঢেলে দিয়েছে। তারপর নিজেকে রক্ষা করার মতো করে নিজেকে তৈরি করেছে। নিজের মতো করে জীবনযাপন শুরু করেছে। ও মনে করে কারো প্রয়োজন নেই ওর জীবনে। কিছুটা সময় নীরবতায় কেটে গেলে শুদ্ধ বলল, নিজের মনের কথা ওকে বোঝানোর চেষ্টা কর। একদিন ঠিক বুঝবে সবাই এক নয়। তুরাগ মুচকি হেসে বলল, সেদিনের অপেক্ষায় আছি। 11। আপনি এখানে কেন এসেছেন? মুগ্ধ অসহায় গলায় বলল, তুমি বুঝতে পারছো না কেন এসেছি আমি? তিয়াসা ঘুরে তাকালো মুগ্ধর দিকে। পাহাড়ের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে দুজন। গোধূলির রাঙা আলোয় মুগ্ধর বিধ্বস্ত চেহারা দেখে তিয়াসার বুকে মোচড় দিয়ে উঠল। তিয়াসা তো তাকে ছেড়ে এসেছিল যাতে সে ভালো থাকে, কিন্তু এ কি হাল হয়েছে তার। সবসময় চকলেট বয় হয়ে ঘুরে বেড়ানো ছেলেটার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, অনেকটা শুকিয়েও গেছে, গায়ের শার্টটাও কেমন এলোমেলো হয়ে আছে। তিয়াসা চোখ ফিরিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, আপনাকে তো ভালো থাকার জন্য মুক্ত করে দিয়ে এসেছিলাম। মুগ্ধ নিজের চোখের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে তিয়াসাকে দেখে, মনে হচ্ছে কত যুগ পর দেখছে। তিয়াসার অবস্থাও মুগ্ধর মতোই। মুগ্ধ দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, ভালো থাকার কারণটাই যদি নিজের থেকে আলাদা হয়ে যায়, তাহলে কি কেউ ভালো থাকতে পারে? তিয়াসা অবাক হয়ে বলল, মানে? মুগ্ধ কিছু না বলে তিয়াসার দিকে এগিয়ে গেল। পেছনে থেকে জড়িয়ে ধরে লাল টকটকে সূর্যের দিকে মুখ করে দাঁড় করাল। মুগ্ধর স্পর্শে কেঁপে উঠল তিয়াসা। সে কিছু বলার আগেই মুগ্ধ বলল, একটু সময় চুপচাপ সামনের দিকে তাকিয়ে থাকো, তারপর তোমার প্রশ্নের উত্তর দিব। তিয়াসা আর কিছু না বলে মুগ্ধর বাহুবন্ধন উপভোগ করতে লাগল। মুগ্ধ তিয়াসার কাঁধে থুতনি রেখে বলল, তুমি আমার জীবনে ঠিক এই গোধূলির রাঙা আলোর মতো। যেমন এই আলো যতক্ষণ থাকে ততক্ষণ এই প্রকৃতি থাকবে অপরূপা, তেমনি তুমি যতদিন আমার জীবনে থাকবে ততদিন আমার জীবনটা হবে ঠিক এই প্রকৃতির মতোই অপরূপ। আবার কিছুটা সময় চুপচাপ থেকে সূর্যাস্ত দেখতে লাগল। ধীরে ধীরে লাল টকটকে সূর্যটা যেন লুকিয়ে পড়ল পাহাড়ের আড়ালে। অপরূপ সুন্দর প্রকৃতি হারিয়ে যেতে লাগল নিকষ কালো অন্ধকারের মাঝে। এবার মুগ্ধ বলল, তুমি আমার জীবন থেকে চলে গেলে আমার জীবনটাও অন্ধকারে হারিয়ে যাবে ঠিক এমন করে। একটু দম নিয়ে বলল, সরি তিয়াসা। তিয়াসা নিজের কাঁধে গরম তরল অনুভব করল হঠাৎ করে। পেছনে ঘুরে মুগ্ধর দিক তাকাতে চাইলে মুগ্ধ আরও শক্ত করে জড়িয়ে ধরে যাতে তিয়াসা আর নড়াচড়া করতে পারে না। মুগ্ধ ধরা গলায় বলল, বিশ্বাস করো, তোমাকে ছাড়া এই কয়েকটা দিন আমার প্রত্যেকটা নিঃশ্বাস নিতেও কষ্ট হয়েছে। রুমের আনাচকানাচে তোমার স্মৃতি আমাকে পাগল করে তুলেছিল। তোমার শূন্যতা আমাকে পুড়িয়ে ছাই করছিল প্রতিটা মুহূর্ত। তিয়াসার চোখের বাঁধ ভেঙে গেল এবার। গাল বেয়ে গড়িয়ে যেতে লাগল গরম নোনা জলের স্রোত। তবে আজ কষ্টের নয়,
আনন্দের অশ্রু এটা। মুগ্ধ আবার নাক টেনে বলল, তোমার কি মনে হয় তুমি একাই ভালোবেসে গেছো আমাকে? আমি কখনো ভালোবাসিনি তোমাকে। তিয়াসা এবার অবাক হল মুগ্ধর কথা শুনে, তাই বলে উঠে, মানে? কর্পোরেট দুনিয়া মানে টাকার পিছনে ছুটে চলা। আমিও ছুটছিলাম টাকার পেছনে, নিজেকে যোগ্য প্রমাণ করার চেষ্টায় প্রতিটা সেকেন্ড এগিয়ে চলেছি। মায়ের কাছে প্রমাণ করতে চাইছিলাম আমি অপদার্থ নই। সেই ব্যস্ততম জীবনে এক বিন্দু স্বস্তি নিয়ে এলো একটা মেয়ে। শুভ্র সাদা রঙের একটা ড্রেসের সাথে, মাথায় হিজাব, হাতের ফাইলটা বুকের সাথে শক্ত করে আঁকড়ে ধরে অফিসে ঢুকছে। ভয় মুখটা শুকিয়ে গেছে, সেই ভীত মুখখানা আমার মনে দাগ কেটে গেল। মেয়েটাকে দেখেই আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছিল অজানা কারণে। মেয়েটাকে বাবার এক বন্ধুর কথায় জব দেওয়া হয়েছিল। যত দিন যেতে থাকে মেয়েটার হাত নাড়িয়ে কথা বলার ধরন, মুচকি হাসি, চলাফেরা সবই আমাকে মুগ্ধ করতে থাকে। ভালো লাগা ভালোবাসায় রূপ নেয় একসময়, কিন্তু তাকে নিজের মনের কথা জানানোর আগেই সব কেমন এলোমেলো হয়ে গেল। মেয়েটাকে জানতে চাও? তিয়াসা হেঁচকি তুলে কেঁদে মাথা নাড়িয়ে বুঝালো সে জানতে চায় না। কারণ তার বুঝতে অসুবিধা হয়নি মেয়েটা যে সে নিজেই। তিয়াসা কখনো বুঝতেই পারেনি অপরদিকের মানুষটাও তাকে ভালোবেসে গেছে। সেও তো প্রথম দিন অফিসে ঢুকে রিসিপশনের সামনে কালো ফর্মাল ড্রেসে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে মুগ্ধ হয়েছিল। মুগ্ধ বলল, মেয়েটা বড্ড বোকা। সে যদি একবার আমাকে সবটা বুঝিয়ে বলতো, আমি নিজেই তাকে সেই পরিস্থিতি থেকে হাত ধরে বের করে আনতাম। তা না করে মেয়েটা সব এলোমেলো করে দিল। আমার এতদিনের চেষ্টা সব নষ্ট করে মায়ের চোখে আমাকে আরো নিচে নামিয়ে দিল। তাই তো বড্ড বেশি রাগ হয়েছিল, রাগ থেকেই কষ্ট দিয়েছি। তাকে কষ্ট দিয়ে আমি কি ভালো ছিলাম? তিয়াসা আর সহ্য করতে পারল না, পেছনে ফিরে শক্ত করে জড়িয়ে ধরল মুগ্ধকে। কাঁদতে কাঁদতে বলল, সরি। মুগ্ধ মুচকি হেসে বলল, আমিও সরি। আর কখনো তোমার চোখে পানি আসতে দিব না ইনশাআল্লাহ। অনেকটা সময় এভাবে থাকার পর মুগ্ধ আবার তিয়াসার কানের কাছে ফিসফিস করে বলল, আই লাভ ইউ। তিয়াসা মুগ্ধর বুকে মুখ লুকিয়ে মুচকি হাসল, তবে মুখে কিছু বলল না। মুগ্ধ ভ্রু কুঁচকে বলল, উত্তর কে দিবে? তিয়াসা কিছু না বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল মুগ্ধকে, আর মুগ্ধ মুচকি হাসল। 12 মায়ের সাথে কথা বলতে বড্ড ইচ্ছে করছে উৎসার। অনেক ভেবে কল করল মায়ের নাম্বারে। বার কয়েক রিং হওয়ার পর ওপাশ থেকে বিরক্তিমাখা গলায় ভেসে আসে, বারবার কল দিচ্ছ কেন? উৎসা ভেবেছিল এতদিন পর কল পেয়ে মা হয়তো তার খোঁজ খবর নিবে। কিন্তু বরাবরের মতোই তাকে ভুল প্রমাণ করল তার মা নামক মানুষটা। উৎসা নিচু গলায় বলল, কেমন আছো মা? উৎসার মা বিরক্ত গলায় বলল, দেখো তোমার সাথে অপ্রয়োজনীয় কথা বলার সময় নেই আমার। তাই দরকারি কথা থাকলে বলো, টাকা লাগবে? তোমার ছোটলোক বাবা টাকা দেয়নি এ মাসে এখনো। উৎসার চোখ টলমল করে উঠল পানিতে। মেয়ের খোঁজ নেওয়াও তার মায়ের কাছে অপ্রয়োজনীয় সময় ব্যয়। বাবা মায়ের কাছে কল করলে একে অপরকে ছোট করতে ব্যস্ত হয়ে উঠে তারা এখনো। কেউ একটু মেয়ের খোঁজ নিতে রাজি নয় তারা। উৎসা কান্না আটকে বলল, না টাকা লাগবে না। উৎসার মা বলল, প্রয়োজন ছাড়া আমাকে বিরক্ত করবে না। আমার সংসার আছে, ছেলে মেয়ে আছে। তোমার জন্য অবচয় করার মতো ফালতু সময় নেই আমার। মেয়েটা রাত জেগে পড়াশোনা করছে, নুডলস খেতে চেয়েছে সেই কখন, ফোন রাখো আমি রান্না করছি। উৎসা কিছু বলার আগেই কল কেটে গেল। উৎসার গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল।
দেয়াল ঘেঁষে ফ্লোরে বসে পড়ল। তার খুব জানতে ইচ্ছে করে এতটাই যখন অবহেলা তবে তাকে জন্ম কেন দিয়েছিল। তারা তো নিজেদের জীবন নিয়ে বেশ আছে, তবে সে ছিটকে পড়েছে অপ্রয়োজনের খাতায়। উৎসার বলতে ইচ্ছে করে, মা আমিও তোমার হাতের নুডলস খেতে চাই, বাবা আমিও তোমার কাছে ছোট ছোট বায়না করতে চাই। কিন্তু উৎসার ইচ্ছেগুলো গলার দিয়ে আর আসতে পারে না। চাওয়ার আগেই সে পেয়ে যায় তার প্রতি মাসের খরচের টাকা প্রয়োজনের তুলনায় বেশি। তবে চেয়েও পায় না একটু ভালোবাসার ছোঁয়া। সে মারা গেলেও হয়তো তার বাবা মা বলবে তাকে জানাজা দেওয়ার মতো সময় তাদের নেই। উৎসাহ হঠাৎ করেই চিন্তায় পড়ে গেল, কোনোদিন যদি সে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তবে কি বেওয়ারিশ লাশ হিসেবে কোনো হসপিটালের মর্গে পড়ে থাকবে সে? দুহাতে মুখ রেখে কান্না করে দিল উৎসাহ। একটু ভালোবাসা চাই তার, একটু হলেও চাই। ফোনটা আবার কেঁপে উঠল উৎসার। একবার রিং হয়ে কেটে গেলে আবার বেজে উঠল। সামনে ধরতেই ঝাপসা চোখে আননোন নাম্বার দেখে পাশে ফ্লোরে রাখল। এবার বিরতি না দিয়ে বাজতেই থাকল। চোখ মুছে রিসিভ করে ভেজা গলায় বলল, হ্যালো কে? শুদ্ধ ভ্রু কুঁচকে ফেলল উৎসার গলা শুনে। কল রিসিভ করছে না দেখে চিন্তিত হয়েই বারবার কল দিচ্ছিল। নাম্বারটা সেদিন নিয়েছিল যেদিন উৎসাহ তাকে তিয়াসার ছবি দেখিয়েছে। হঠাৎ করেই ইচ্ছে করল উৎসার সাথে কথা বলতে, কারণ সে এখন রিসোর্টের বেকনিতে দাঁড়িয়ে আছে আর উৎসার কথা মনে পড়ছে তার। শুদ্ধ চিন্তিত গলায় বলল, উৎসাহ তোমার গলা এমন শোনাচ্ছে কেন? শুদ্ধর গলা চিনতে অসুবিধা হল না উৎসার। এই মুহূর্তে শুদ্ধকে বড্ড আপন মনে হল উৎসার কাছে। তাই চেয়েও কান্না আটকাতে পারল না। শুদ্ধ কি হয়েছে জিজ্ঞেস করতেই ডুকরে কেঁদে উঠল। শুদ্ধ বিচলিত গলায় বারবার জিজ্ঞেস করতে লাগল, কি হয়েছে কি হয়েছে? উৎসাহ কান্নার জন্য আর কথাই বলতে পারল না, তাই কল কেটে ফোন বন্ধ করে দিল। শুদ্ধ আবার কল করে ফোন বন্ধ পেল। হঠাৎ করেই শুদ্ধর খুব অস্থির লাগতে শুরু করল। এত ভালো লাগা অশান্তিতে রূপ নিল, উৎসার কান্নার আওয়াজ বুকে ব্যথার সৃষ্টি করছে। সকালে ঘুম ভেঙে নিজেকে বেকনিতে আবিষ্কার করল উৎসাহ। এখানে বসে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। রুমে গিয়ে তামান্নাকে ডেকে তুলল। দুজনেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হল। গতকালের মন খারাপের রেশ এখনো কাটেনি উৎসার। তামান্না উৎসার দিকে একবার তাকিয়ে বলল, তোর চোখমুখ এমন লাগছে কেন? উৎসাহ জোরপূর্বক হেসে বলল, কই কিছু না। তামান্না বুঝল উৎসাহ তাকে কিছু বলতে চাইছে না, তাই সেও আর ঘাটাল না। ভার্সিটি পৌঁছে সোজা ক্লাসে চলে গেল। এদিকে পুরোটা সময় অস্থিরতায় কাটল শুদ্ধর। ইচ্ছে করছে উড়ে ঢাকায় চলে যেতে। সকালে তুরাগ সূর্যোদয় দেখাতে নিয়ে গেলেও মন থেকে কিছু উপভোগ করতে পারেনি শুদ্ধ। আজ সবাই ঢাকায় ফিরে যাচ্ছে। মুগ্ধ আর তিয়াসাকে কক্সবাজার পাঠানোর প্ল্যান ছিল শুদ্ধর। দুজনের কিছুটা সময় দরকার, সেটা ভেবেই প্ল্যান করেছিল শুদ্ধ। কক্সবাজারে তাদের জন্য রুম বুক করাও হয়ে গেছে। শুদ্ধ মুগ্ধকে গাড়ির চাবি দিয়ে দিল কক্সবাজার যাওয়ার জন্য। শুদ্ধ তুরাগের গ্রুপের সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা হল। সারা রাস্তা শুদ্ধর হাঁসফাঁস করেই কাটতে লাগল। শুদ্ধ হঠাৎই নিজের উপর বিরক্ত হয়ে উঠল আর বলল, ছি শুদ্ধ, তুই নিতান্তই একটা বাচ্চা মেয়ের জন্য অস্থির হয়ে উঠেছিস। মেয়েটা তোর থেকে কম হলেও প্রায় 12 বছরের ছোট। তাই মেয়েটার জন্য এত অস্থিরতা তোকে মানায় না। শুদ্ধ নিজেকে হাজারটা বাহানা দিয়েও বুঝিয়ে উঠতে পারছে না। এসব বলে নিজেকে শান্ত করার চেষ্টা করলেও পরক্ষণে মন হচ্ছে মেয়েটা এভাবে কেন কাঁদছিল। খুব বেশি কষ্ট হচ্ছিল বলেই তো এভাবে কাঁদছিল।
একজন মানুষ হিসাবে আমার উচিত তার খোঁজ নেওয়া। নিজের আত্মার সাথে যুদ্ধ করে একসময় পরাজিত হয়ে গেল শুদ্ধ। দুহাতে নিজের মাথার চুল আঁকড়ে ধরল। তুরাগ শুদ্ধকে খেয়াল করে বলল, কি হয়েছে তোর, মাথা ব্যথা করছে? তুরাগ শুদ্ধর পাশের সিটে বসেছে। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, না কিছু হয়নি। তুরাগ ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, সকাল থেকেই তোকে অনেক চিন্তিত লাগছে আর তুই বলছিস কিছু হয়নি। চোখমুখ দেখে মনে হচ্ছে রাতে ঘুমাতেও পারিসনি হয়তো। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, আমার কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না ইয়ার। তুরাগ সন্দেহের চোখে তাকিয়ে বলল, কি রে লাভ ম্যাটার মনে হচ্ছে? শুদ্ধ চকিত নজরে তাকালো তুরাগের দিকে। তুরাগের কথা মস্তিষ্কে আঘাত করতে লাগল বারবার। না না, এটা কি করে হতে পারে? সে কি করে এমন একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়তে পারে? শুদ্ধ ভয়ার্ত গলায় বলল, কি আবোল তাবোল বকছিস? তুরাগ মুচকি হেসে বলল, তুই যে অস্থিরতা অনুভব করছিস, সেই অস্থিরতায় আমি ভুগছি আজ 2 বছর ধরে। ভালোবাসার মানুষের জন্য ছটফট করা কাকে বলে সেটা আমার থেকে কেউ ভালো বলতে পারবে না। শুদ্ধ রেগে বলল, একদম বাজে কথা বলবি না। আমি এটা কখনো করতে পারি না। মাত্র কয়েকদিনের পরিচয় কেউ কাউকে ভালোবাসতে পারে না। তুরাগ বলল, ভালোবাসতে কয়েকদিনের প্রয়োজন হয় না। কখনো কখনো কয়েক সেকেন্ডে ভালোবাসা হয়ে যায়। একটা কথা কি জানিস শুদ্ধ? এমন অনেক উদাহরণ আছে 10 বছরের ভালোবাসা পূর্ণতা পায়নি, আবার 10 দিনের ভালোবাসা বিয়ে পর্যন্ত গেছে। কাউকে ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলেও ভালোবাসতে পারেনি, আবার কোনোদিন মুখে না বলেও অসম্ভব ভালোবেসে গেছে। ভালোবাসা অনুভূতিটা অদ্ভুত, একটা দমকা হাওয়ার মতো আমাদের জীবনে আছে, সব এলোমেলো করে দেয়। সেটা কারো জীবনে আসে সারা জীবন কাছে থাকার জন্য, আবার কারো জীবনে আসে ক্ষণিকের মধুর স্মৃতি হতে, গোধূলির রাঙা আলোর মতোই। শুদ্ধ কিছুতেই মানতে রাজি নয় সে তার থেকে এত ছোট বয়সের একটা মেয়েকে ভালোবাসতে শুরু করেছে। তার জন্য ভাবতে শুরু করেছে। শুদ্ধ আমতা আমতা করে বলল, না না, এটা ভালোবাসা হতে পারে না। বেশ কিছুদিন হলো আমাদের সাথে আছে তাই হয়তো চিন্তা হচ্ছে। তুরাগ শুদ্ধর কাঁধে হাত রেখে বলল, জানি না তুই কার কথা বলছিস। তবে এটুকু বলবো কখনো সময় পেলে তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত কল্পনা করিস। নিজেই বুঝতে পারবি সে তোর ভালোবাসা নাকি ক্ষণিকের মায়া। শুদ্ধ আর কিছু বলল না, চোখ বন্ধ করে শীতে মাথা এলিয়ে দিল। শীতের দিনের রেশ এখনো পুরোপুরি যায়নি, খোলা জানলা দিয়ে ঠান্ডা বাতাস এসে মুখে আছড়ে পড়ছে। চোখের সামনে ভেসে উঠল উৎসার মুচকি হাসি লেগে থাকা সেই মুখখানা। উৎসার মুখটা চোখের সামনে ভাসতেই শুদ্ধর ঠোঁটের কোণে হাসি ফোটে উঠল। তবে পরক্ষণেই মনে পড়ে গেল গতরাতে উৎসার অসহায়ের মতো কান্না করা। ফট করে চোখ খুলে ফেলল শুদ্ধ, আবার অস্থিরতা ঘিরে ধরল তাকে। কি হয়েছে মেয়েটার না জানা পর্যন্ত হয়তো 1 সেকেন্ডের জন্য শান্তি পাবে না সে। 13 ভার্সিটি থেকে এসে ব্যাগটা বেডে ছুঁড়ে ফেলে জামাকাপড় নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো উৎসা। তামান্না পেছনে থেকে বলল, এখনই শাওয়ার নিবি? একটু রেস্ট নিয়ে তারপর যেতে পারতি। উৎসা এক হাতে মাথা চেপে ধরে বলল, মাথা ব্যথায় মাথা ফেটে যাবে মনে হচ্ছে। এখনই শাওয়ার না নিলে আমি মারা যাব। তামান্না চিন্তিত গলায় বলল, তোর মাথা ব্যথার পরিমাণ দিন দিন বাড়ছে উৎসা। তোর উচিত একজন ডক্টর দেখানো। উৎসা বিরক্ত গলায় বলল, সামান্য মাথা ব্যথার জন্য আমি হসপিটালে যাব ডক্টর দেখাতে? ইম্পসিবল। শাওয়ার নিয়ে খাবার খাবো, একটা মেডিসিন খেয়ে লম্বা ঘুম দিব।
মাথা ব্যথা এমনই হাওয়া হয়ে যাবে। তামান্না বলল, কোনো কিছু এত হেলাফেলা করতে নেই উৎসাহ। সমস্যা ছোট থাকতে তার সমাধান করতে হয়, পরে বড় হয়ে গেলে কিছু করার থাকে না। উৎসাহ তাচ্ছিল্যের সুরে বলল, নিজের জীবনের ছোট ছোট সমস্যাগুলোকে প্রাধান্য দিতাম যদি আমি কারো জন্য গুরুত্বপূর্ণ কেউ হতাম। বিশ্বাস কর তামান্না, আমার এই সামান্য কষ্ট কেন, আমি যদি মরেও যাই তুই আর ফুপি ছাড়া দুফোঁটা চোখের পানি ফেলার কেউ নেই আমার। আমার না আছে কোনো পিছুটান আর না আছে জীবনের মূল্য। তামান্না রেগে বলল, একদম বাজে কথা বলবি না উৎসাহ। উৎসাহ তামান্নার দিকে টলমলে চোখে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। ঝর্ণা ছেড়ে ফ্লোরে বসে নিঃশব্দে নোনা জলের বিসর্জন দিল অনেকটা সময় নিয়ে। কান্না করাই মাথা ব্যথা আরও বাড়তে লাগল। উৎসাহ উঠে দাঁড়ালো আর চোখ বন্ধ করে নিল। আয়নায় নিজের দিকে তাকিয়ে বলল, আমি কাঁদছি কেন? আমি তো নিজের কাছে ওয়াদা করেছিলাম যতদিন বাঁচব হাসি মুখে বাঁচব। হাজার কষ্ট দিয়েও কেউ আমার মুখের হাসি কেড়ে নিতে পারবে না। শাওয়ার শেষে চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো উৎসাহ। তামান্নার উদ্দেশ্যে বলল, যা শাওয়ার নিয়ে আয়। উৎসাহ ভেজা কাপড় নিয়ে ছাদে চলে গেল শুকিয়ে দিতে আর তামান্না ওয়াশরুমে। কাপড় মেলে দিয়ে রেলিং ধরে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়াল। ব্যস্ত ঢাকা শহর দেখল কিছুটা সময়ে। তামান্নাও শাওয়ার নিয়ে ছাদে এসে কাপড় মেলে দিতে দিতে বলল, মাথা ব্যথা করছে আবার রোদে দাঁড়িয়ে আছিস কেন? উৎসাহ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। তামান্নাও গিয়ে উৎসার পাশে দাঁড়াল। উৎসাহ হঠাৎ বলল, তামান্না, আমার কেন জানি মনে হচ্ছে আমি পড়াশোনাটা কমপ্লিট করতে পারব না। এই শহরের ভদ্র মানুষদের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রূপ মানুষের সামনে তুলে ধরতে পারব না। সাংবাদিক হওয়ার স্বপ্ন পূরণ হবে না আমার। তামান্না চিন্তিত গলায় বলল, হঠাৎ এসব কেন বলছিস তুই? উৎসাহ বলল, জানি না কেন মনে হল। 18 বছরের জীবনে কোনোদিন আমার কোনো ইচ্ছা পূরণ হয়নি। এবার হবে বিশ্বাস হচ্ছে না আমার। তামান্না উৎসার কাঁধে হাত রেখে বলল, কেন এমন ভাবছিস তুই? তোর স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। উৎসাহ মুচকি হেসে বলল, আমার কি মনে হয় জানিস? তামান্না বলল, কি? এই পৃথিবীতে আমি যতদিন নিঃশ্বাস নিব ততদিনই আমাকে দীর্ঘ শ্বাস ছাড়তে হবে। ভালোবাসা জিনিসটা আমি বেঁচে থাকতে কোনোদিন পাব না। যেদিন আমাকে কেউ প্রচণ্ড ভালোবাসবে সেদিন আর আমার নিঃশ্বাস পৃথিবীর বাতাসে মিশবে না। তামান্না হঠাৎ পেছনে থেকে জড়িয়ে ধরল উৎসাহকে আর বলল, আমি তো তোকে ভালোবাসি। উৎসাহ হাত উল্টে তামান্নার মাথায় হাত রেখে বলল, সেই ভালোবাসাটুকু আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। তোর ভালোবাসাটুকু না পেলেও পৃথিবীর সবচেয়ে তুচ্ছ ব্যক্তি মনে হতো নিজেকে। তামান্না হঠাৎ বলল, তুই না বলেছিলি যতদিন বাঁচবি হাসি মুখে বাঁচবি? উৎসাহ কষ্টমিশ্রিত গলায় বলল, মনের ভেতরের ক্ষতগুলো শীতের ঝরা শুকনো পাতার মতো মিথ্যা হাসি দিয়ে লুকিয়ে রাখি সবসময়, কিন্তু একটু বাতাসেই শুকনো পাতার মতো হাসিটা সরে যায় আর বের হয়ে আসে রক্তাক্ত তাজা ক্ষত। তামান্না বুঝতে পারল বাবা কিংবা মায়ের সাথে উৎসার আবার কিছু হয়েছে। উৎসাহ নিজের কষ্টগুলো প্রকাশ করে অন্যের কাছে নিজেকে ফুটবল প্রমাণ করতে চায় না, তাই মুখে কিছু বলে না। তামান্নার কাছে তবু হেরে যায় মাঝে মাঝে। তবে তামান্না আজ আর জোর করল না কি হয়েছে জানার জন্য। দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, তোর না মাথা ব্যথা করছে, চল খেয়ে ঘুমাবি। রোদে দাঁড়িয়ে থেকে চুলও শুকিয়ে গেছে। উৎসাহ আর কিছু বলল না, তামান্নার সাথে নিচে চলে গেল। খাবার খেয়ে রুমে এলে তামান্না মেডিসিন বের করে হাতে দিল আর উৎসাহ বিনা বাক্য ব্যয় খেয়ে শুয়ে পড়ল। তামান্না রুমের পর্দাগুলো মেলে দিল। রুম অনেকটা অন্ধকার হয়ে গেলে নিজেও শুয়ে পড়ল উৎসার পাশে।
উৎসার ঘুম ভাঙল বিকেল 5টার দিকে। রুমে তামান্নাকে না দেখে ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে ওযু করে আছরের নামাজ পড়ে নিল আর জোহরের নামাজ কাজা আদায় করে নিল। নামাজ শেষে নিচে গিয়ে দেখল তামান্না আর আনোয়ারা বেগম কিচেনে রাতের রান্নার ব্যবস্থা করছে। উৎসাহ হাতে হাতে সাহায্য করে দিতে লাগল। উৎসাহ হঠাৎ বলল, আন্টি এবার তো সব ঠিকঠাক হয়ে গেছে, আমরা হোস্টেলে উঠে যাই। আনোয়ারা বেগম কাজ থামিয়ে ঘুরে তাকালো উৎসার দিকে, কেন মা, তোমার কোনো সমস্যা হচ্ছে এখানে? উৎসাহ অস্থির হয়ে বলল, না না আন্টি, কি বলেন? কখনো মনেই হয়নি আমি এই পরিবারের কেউ নই। মাত্র কয়েকটা দিনে আপন হয়ে গেছেন আপনারা। আনোয়ারা বেগম আবার কাজে মনোযোগ দিয়ে বলল, আমি তো ভাবছি তোমাদের এখানেই রাখব, হোস্টেল যেতে হবে না আর। তামান্নার পড়াশোনা নিয়ে চিন্তা ছিল, পরে ভেবে দেখলাম এখানে থাকলেই আমি তাও চোখে চোখে রাখতে পারব, বরং হোস্টেলে গেলেই নিজের ইচ্ছে মতো চলবে। ওর মায়ের সাথেও আমার কথা হয়েছে এই নিয়ে। তামান্না গোলগাল চোখে তাকালো নিজের খালামুনির দিকে, তবে কিছু বলল না। উৎসাহ মুখটা মলিন হয়ে গেল, কারণ সে তামান্নাকে ছাড়া থাকতে পারবে না এই অচেনা শহরে। তামান্না এখানে থাকলে সে একা কিভাবে থাকবে হোস্টেলে? উৎসাহ মলিন গলায় বলল, তামান্না এখানে থাকলে আমি বরং তাহলে কাল চলে যাই হোস্টেলে। কেউ কিছু বলার আগেই তামান্না চেঁচিয়ে বলল, আমি উৎসাকে ছাড়া থাকব না। উৎসাহ অসহায় দৃষ্টিতে তাকালো তামান্নার দিকে আর আনোয়ারা বেগম ভ্রু কুঁচকে। তোমাকে কে বলল উৎসাকে ছেড়ে থাকতে? উৎসাহ তোমার সাথে এই বাড়িতেই থাকবে। তামান্না আর উৎসাহ অবাক চোখে তাকালো আনোয়ারা বেগমের দিকে। 14 গায়ে পাতলা চাদর মুড়িয়ে বেকনিতে দাঁড়িয়ে আছে উৎসাহ। একবার তাকালো শুদ্ধর বেলকনির দিকে। বেলকনির সাথে রুমটাও অন্ধকারে ডুবে আছে। উৎসাহ দীর্ঘ শ্বাস ছাড়ল। ঘড়িতে রাত প্রায় 11টা। তখন একটা সিএনজি গেইটের সামনে এসে থামল। সাদা শার্ট পরা একজন নামতেই উৎসার ঠোঁটের কোণে দাঁড়িয়ে ফুটে উঠল, তখনই সেও ফিরে তাকালো উৎসার বেলকনির দিকে। উৎসাহ বেলকনি থেকে ড্রয়িং রুমের দিকে পা বাড়াল। সে যেতেই কলিং বেলটা বেজে উঠলে দরজা খুলে দিল। শুদ্ধ ভেতরে ঢুকেই হাতের ব্যাগ নিচে ফেলে এগিয়ে গেল উৎসার দিকে। হাত বাড়িয়ে ধরতে গিয়েও হাত গুটিয়ে নিয়ে অস্থির গলায় বলল, কি হয়েছে তোমার? ওভাবে কাঁদছিলে কেন গতরাতে? তোমার ফোন বন্ধ কেন? উৎসাহ অবাক হয়ে তাকালো শুদ্ধর দিকে। গতরাতে ফোন বন্ধ করার পর সেটার কথা আর মনেই নেই তার। উৎসাকে খোঁজার মতো কেউ নেই, তাই ফোনটার কথাও মাঝে মাঝে ভুলে যায় সে। উৎসাহ ভালো করে তাকালো শুদ্ধর দিকে। চোখ দুটো লাল টকটকে দেখা যাচ্ছে, তাকেও কেমন এলোমেলো লাগছে। এই কয়েকদিনে উৎসাহ কখনো তাকে এমন উস্কোখুস্কো দেখেনি, সবসময় টিপটাপ থাকে শুদ্ধ। উৎসাহ বলল, আপনাকে এমন দেখাচ্ছে কেন ডাক্তার সাহেব? উৎসার মুখে ডাক্তার সাহেব ডাকটা কোথাও লাগল শুদ্ধর। অনেকেই শুদ্ধকে ডাক্তার সাহেব বলে ডেকেছে, তবে উৎসার মুখে ডাকটা অন্যরকম অনুভূতি দিচ্ছে তাকে। শুদ্ধ নিজেকে সামলে বলল, আমাকে কেমন দেখাচ্ছে সেটা তোমার ভাবতে হবে না। তুমি ওভাবে কাঁদছিলে কেন গতরাতে? উৎসাহ থতমত খেয়ে বলল, এমনি। শুদ্ধ আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, উৎসার দুবাহু চেপে ধরে বলল, এমনই কেউ ওভাবে কান্না করে না। শুদ্ধর স্পর্শে কেঁপে উঠল উৎসাহ, ভয় পেয়ে আমতা আমতা করে বলল, মন খারাপ ছিল তাই, বাবা মায়ের কথা মনে পড়ছিল। শুদ্ধ উৎসাকে ছেড়ে দিয়ে কপালে আঙ্গুল রেখে চোখ বন্ধ করে দাঁড়াল। হ্যাঁ, অস্থিরতা কিছুটা কমেছে তার। কোনো মারাত্মক বিষয় নয়, সেটা ভেবে ব্যাগটা নিচ থেকে হাতে নিয়ে গম্ভীর গলায় বলল, খাবার দিতে বলো কাউকে, আমি ফ্রেশ হয়ে আসছি।
শুদ্ধ ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। উৎসা থম মেরে সেখানেই দাঁড়িয়ে রইল। কি হলো তার মাথায় কিছু ঢুকছে না। শুদ্ধ হঠাৎ এমন কেন করল তাই মাথায় ঢুকছে না। পরক্ষণে মনে পড়ল শুদ্ধ খাবার দিতে বলেছে। আশেপাশে তাকিয়ে দেখে বুঝল সবাই ঘুমিয়ে গেছে। কাউকে না ডেকে নিজেই কিচেনে গিয়ে ওভেনে খাবার গরম করতে লাগল। শুদ্ধ এমন কেন করল সেই চিন্তা কিছুতেই মাথা থেকে বের করতে পারছে না। খাবার গরম হয়ে গেলে আনমনে বের করতে গিয়ে ছেঁকা খেল বা হাতে প্রচণ্ড জ্বালা করতে লাগল। ছেঁকা খেয়ে চিন্তা ভাবনা বাদ দিয়ে পানির নিচে ধরল হাত। জ্বালা কিছু না কমে গেলে খাবার বের করে টেবিলে নিয়ে সাজিয়ে রাখল। সব টেবিলে রেখে একটা চেয়ার টেনে বসে আনমনে বলল, আমি হয়তো বেশি চিন্তা করছি। যেভাবে কেঁদেছিলাম হয়তো তাই চিন্তা হয়েছিল। উৎসা নানা চিন্তা ভাবনা করতে লাগল টেবিলে হাতের উপর মাথা রেখে শুয়ে। শাওয়ারের নিচে দেয়ালে হাত রেখে ঝুঁকে দাঁড়িয়ে আছে শুদ্ধ। হ্যাঁ, উৎসাকে দেখে তবেই তার অস্থিরতা কমে গেছে। এখন অনেকটা শান্তি লাগছে ভেতর থেকে। মনটা শান্ত হতেই বুঝতে পারল তার খিদে পেয়েছে। টেনশনে সারাদিন খাবারও নামেনি গলা দিয়ে। শুদ্ধ বিড়বিড় করে বলল, এ কেমন অস্থিরতা, আবার এই বা কেমন স্বস্তি। শুদ্ধ চেঞ্জ করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। সিঁড়ি থেকে ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে দেখল উৎসা টেবিলে মাথা রেখে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। শুদ্ধ গিয়ে উৎসার ঠিক সামনে দাঁড়াল। শুদ্ধ চুল মুছেনি ভালো করে, গাল বেয়ে এক ফোঁটা পানি উৎসার গালে পড়তেই উৎসা ফট করে তাকাল। শুদ্ধকে নিজের এত কাছে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেয়ে গেল। শুদ্ধ পাশের চেয়ার টেনে বসে বলল, তুমি বসে আছো কেন? সার্ভেন্ট একজনকে ডেকে দিলেই হতো। উৎসা দাঁড়িয়ে প্লেটে খাবার দিতে দিতে বলল, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি তো জেগেই ছিলাম, তাই আর কাউকে ডেকে ঘুম নষ্ট করিনি। তোমরা সবাই খেয়েছ? সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। শুদ্ধ চুপচাপ খাবার খেতে লাগল। মাঝে মাঝে আর চোখে উৎসার দিকে তাকাচ্ছে। উৎসা অবশ্য তার দিকেই তাকিয়ে আছে। উৎসা ডান হাতে গ্লাস ধরে বাম হাতে পানির জগটা ধরতে গিয়ে ছেঁকা খাওয়া জায়গায় লাগতেই আহ করে উঠল। তখন জ্বালা করে আস্তে আস্তে কমে গিয়েছিল, তবে লাল হয়ে আছে এখনো। শুদ্ধ খাবার রেখে উৎসার দিকে তাকিয়ে বলল, কি হলো? উৎসা জোরপূর্বক হেসে বলল, তেমন কিছু না। হাত সরিয়ে নেওয়ার আগেই লাল হয়ে জায়গাটা শুদ্ধর চোখে পড়ে গেল। বা হাতে খপ করে হাতটা ধরে বলল, এটা কিভাবে হয়েছে? আবারও কেঁপে উঠে উৎসা আর আমতা আমতা করে বলল, ওভেন থেকে খাবার বের করতে গিয়ে একটু লেগে গেছে। শুদ্ধ চোখ গরম করে বলল, এজন্য বাচ্চা মেয়েদের কিচেনে যেতে নেই। উৎসা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কে বাচ্চা? শুদ্ধ উৎসার কথা উপেক্ষা করে বলল, এখানে বসে থাকো, আমি ক্রিম নিয়ে আসছি। শুদ্ধ খাবারটা তাড়াতাড়ি শেষ করে হাত ধুয়ে রুমের দিকে গেল। উৎসা সেদিকে কিছুটা সময় তাকিয়ে থেকে টেবিলের বাকি খাবার নিয়েও ফ্রিজে রাখল। একটু পরই শুদ্ধ এসে পাশে বসতে বলল। উৎসা কথা মতো শুদ্ধর পাশে বসতেই শুদ্ধ হাতটা ধরে নিজের কাছে এনে সযত্নে ক্রিম লাগিয়ে দিতে লাগল। উৎসা মৃদু কাঁপছে সেটা অনুভব করতে অসুবিধা হল না শুদ্ধর। দোতলায় দাঁড়িয়ে কেউ দেখছে সবই। কপাল কুঁচকে দুজনকেই লক্ষ্য করছে তখন থেকে। ক্রিম লাগানো শেষে শুদ্ধ উঠে দাঁড়িয়ে বলল, অনেক রাত হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। উৎসা নিজের হাতের দিকে তাকিয়ে বলে উঠল, ডাক্তার সাহেব? শুদ্ধ থমকে দাঁড়ালো আবার সেই ডাক শুনে। আবার সেই অদ্ভুত অনুভূতি হচ্ছে। হার্টবিট হঠাৎই বেড়ে গেলে শুদ্ধ বুকের পাপাশে হাত রাখল।
মুখে কিছু না বলে ঘুরে তাকালো উৎসার দিকে। উৎসা মুচকি হেসে বলল, ধন্যবাদ। আবার সেই হাসি শুদ্ধকে এলোমেলো করে দিল, ছোট করে হুম বলেই দ্রুত নিজের রুমের দিকে পা বাড়াল। শুদ্ধকে দেখে দোতলায় দাঁড়িয়ে থাকা মানুষটা আড়ালে চলে গেল। শুদ্ধ নিজের রুমে চলে যেতেই সে ধীরে ধীরে নিচে এসে উৎসার পিছনে দাঁড়াল। উৎসা তখনও মুচকি হেসে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। সেই উৎসার কাঁধে হাত রাখতেই উৎসা চমকে পেছনে ফিরে তাকাল। সমুদ্র সৈকতে চাঁদের আলোতে হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে দুজন কপোত-কপোতী। যে কেউ দেখে বলবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারা। রাত গভীর হওয়ায় আশেপাশে মানুষের দেখা নেই। তিয়াসা মুগ্ধর কাঁধে মাথা রেখে বলল, আমাকে যদি খোঁজে না পেতেন তাহলে কি করতেন? মুগ্ধ তিয়াসার দিকে তাকিয়ে বলল, সেটা ভেবেই দেখিনি। তিয়াসা মাথা তুলে মুগ্ধর দিকে সরু চোখে তাকিয়ে বলল, কেন? মুগ্ধ সুন্দর করে হেসে বলল, কারণ আমার বিশ্বাস ছিল আজ হোক বা কাল তোমাকে আমি খুঁজে পাবই। তিয়াসা আবার মুগ্ধর কাঁধে মাথা রেখে বলল, এত বিশ্বাস নিজের উপর? না, নিজের উপর নয়, তোমার আর আমার ভালোবাসার উপর বিশ্বাস ছিল আমার। তিয়াসা মুগ্ধর কাঁধে মাথা রেখেই মুগ্ধর দিকে তাকালো আর মুগ্ধ মুচকি হেসে তিয়াসার কপালে নিজের অধরপল্লব ছুঁয়ে দিল। তিয়াসা লাজুক হেসে আবার নিচের দিকে তাকাল। মুগ্ধ তিয়াসার কানের কাছে ফিসফিস করে বলল, আমার একটা রাজকন্যা চাই, দেবে? তিয়াসা লাজুক হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালে মুগ্ধর হাসির রেখা প্রশস্ত হল। 15 এভাবেই কেটে গেছে অনেকটা সময়। দিন, সপ্তাহ, মাস শেষে পেরিয়ে গেছে প্রায় 1.5 বছর। গভীর রাতে বেকনিতে দাঁড়িয়ে আছে উৎসা। ঠোঁটের কোণে লেগে আছে মুচকি হাসি। যে হাসিতে খুন হয় মাত্র কয়েক কদম দূরে দাঁড়িয়ে থাকা তার প্রেমিক পুরুষ, আজও তা অজানাই উৎসার কাছে। সত্যি কি সে উৎসার প্রেমিক পুরুষ? মাঝে মাঝে প্রশ্নটা খুব করে ভাবায় উৎসাকে, তবে উত্তরের খাতা বারবার শূন্য পড়ে থাকে। শুদ্ধ সামনের দিকে তাকিয়ে বলল, ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে। উৎসা তাকালো শুদ্ধর দিকে। মানুষটাকে অসম্ভব ভালোবাসে উৎসা, কিন্তু মুখে বলা হয়ে ওঠেনি। এই যে রোজ রাতে কিছুটা সময় বেকনিতে দাঁড়িয়ে দুজনে নীরব সময় পার করে কফির কাপে সুর তুলতে তুলতে। গত 1.5 বছরে হয়তো হাতে গোনা কয়েকটা দিনই সেটা বাদ গেছে। শুদ্ধর ছোট ছোট কেয়ারে উৎসার মনে হয় সেও উৎসাকে ভালোবাসে, আবার মাঝে মাঝে মনে হয় এটা তার মিথ্যা কল্পনা। তবে উৎসার কাছে তো সে প্রেমিক পুরুষ, তার জীবনের এক টুকরো সুখ। শুদ্ধ উৎসার দিকে তাকিয়ে বলল, শুভরাত্রি। উৎসা বিনিময়ে মুচকি হেসে বলল, শুভরাত্রি। বরাবরের মতোই কিছুই সময় মুগ্ধ হয়ে সে হাসি দেখল শুদ্ধ আর নিজের রুমে চলে গেল। উৎসা আবার সামনে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কাঁধে কেউ হাত রাখলে পেছনে ফিরে তাকালো তামান্নার দিকে। তামান্না গম্ভীর গলায় বলল, কেন আগুন নিয়ে খেলায় মেতেছিস? উৎসা মুচকি হেসে বলল, মনটা আটকে রাখার জিনিস নয় তাম্বু। যদি আটকে রাখা যেত তাহলে অবশ্যই আটকে রাখতাম। তামান্না দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, যাকে পাবি না তাকে ভালোবেসে কেন নিজের কষ্ট বাড়াচ্ছিস? উৎসা বলল, আমার জীবনটাই ডুবে আছে কষ্টের সাগরে, সেখানে না হয় আরো একটু যোগ হলো। পাগলামি করিস না উৎসা, আর মাত্র কয়েকটা দিন পরেই এরিশা আপুরা দেশে ফিরছে আর তারপরই বিয়ে। উৎসা বরাবরের মতো মুচকি হেসে বলল, এটা যদি আমার একতরফা ভালোবাসা হয় তবে আমি নিঃশব্দে সরে দাঁড়াবো উনার জীবন থেকে। তামান্না বলল, আর যদি ভাইয়াও তোকে ভালোবেসে থাকে? বিয়ের 1 সেকেন্ড আগে পর্যন্ত আমি তার অপেক্ষায় থাকব।
যদি সে আমাকে ভালোবেসে থাকে তাহলে অন্য কাউকে কবুল বলতে পারবে না। খালামুনি তোকে কখনো মেনে নিবে না উৎসা। আমি আমার খালামুনিকে খুব ভালো করে চিনি। উৎসা আর কিছু না বলে রাতের শহর দেখতে লাগল। সে রাতে তামান্নাই দেখেছিল তাকে আর শুদ্ধকে। তারপর থেকেই উৎসাকে বুঝিয়ে যাচ্ছে শুদ্ধকে নিয়ে স্বপ্ন না সাজাতে। উৎসা চেষ্টা করেছে শুদ্ধকে ভালো না বাসতে, কিন্তু ওই যে মন আটকে রাখার জিনিস নয়। উৎসা ভুলতে বেসেছে তার চাওয়াগুলো কোনোদিন পূর্ণতা পায় না, এবার কিভাবে পাবে? চলবে।